সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিনের আজকের একটি বিশেষ আয়োজনে। আমরা সকলে অবগত আছি এবং উদযাপন করছি বাংলাদেশ একটি দীর্ঘ সময়ের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে বের হয়ে একটি নতুন যুগে প্রবেশ করেছে এবং সেখানে ছাত্র জনতার একটি সফল বিপ্লবের ভূমিকা আছে। ক্ষমতাচ্যুত যে সরকার তার অনেক উন্নয়নের গল্প আমরা যেই গল্পগুলো শুনে এসেছি এতদিন ধরে, এখন সেখানে নানান রকম অসঙ্গতির খোঁজ মিলছে। আমরা এই অনুষ্ঠানে স্বাস্থ্যখাত নিয়ে আলাপ করেছি। গত প্রায় 10-15 বছর ধরে আমরাও অনেক উন্নতির গল্প এখানে বলেছি। আমরা কমিউনিটি ক্লিনিকের কথা বলেছি, সরকারি হসপিটালে ফ্রি মেডিসিনের কথা বলেছি, কিন্তু তার কতখানি সুফল আমাদের সাধারণ মানুষ ভোগ করেছে সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা সঠিকভাবে কখনোই নিতে পারিনি। আজ আমরা বোঝার চেষ্টা করব কি ঘটেছিল স্বাস্থ্য খাতে। যে উন্নতির গল্পগুলো শুনেছিলাম সেগুলো কতখানি সত্যি ছিল, কতখানি অতিরঞ্জিত ছিল, এবং এই অবস্থা থেকে বের হওয়ার জন্য আমাদের সামনে কি করা দরকার সেই সম্বন্ধেও একটু জানতে চেষ্টা করব। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা দুজন অতিথিকে যুক্ত করছি আমাদের আলোচনায়। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার রাশেদ রাব্বি। তিনি হেলথ এডিটর কালবেলা এবং তিনি প্রেসিডেন্ট বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। ডাক্তার রাশেদ রাব্বি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ডক্টর তৌফিক জোয়ারদার। তিনি জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। ডক্টর তৌফিক জোয়ারদার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে। রাশেদ রাব্বি, আপনাকে আবারও আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। এবং আমি দর্শকদের বলে রাখি যে আপনাকে আমন্ত্রণ জানানোর একটি বিশেষ প্রেক্ষাপট আছে। আমরা গত কয়েকদিন আগে একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট পেয়েছি আপনার কাছ থেকে। খুব বিস্তারিতভাবে আপনি ওখানে লিখেছেন যে স্বাস্থ্যখাতে দুর্নীতি কী হয়েছিল এবং কোন কোন জায়গায় অসঙ্গতি আছে। আমি প্রথমে ওই রিপোর্টটির সূত্র ধরে আগাতে চাই। আপনি একটু নিজের ভাষায় যদি বলেন যে কি পেয়েছেন আপনি অসঙ্গতির জায়গাগুলো আমাদের স্বাস্থ্যখাতে। ধন্যবাদ, শুভ সকাল সবাইকে। আমার ওই রিপোর্টটি মূলত ছিল যে স্বাস্থ্য ব্যবস্থা যারা পরিচালনা করছেন বা বিগত সময় করেছেন সেই পরিচালনার ক্ষেত্রে কি কি অনিয়ম হয়েছিল। বিশেষ করে আপনি জানেন যে সরকারি কিছু নীতিমালা থাকে নিয়োগের ক্ষেত্রে, পদোন্নতি এবং অন্যান্য ক্ষেত্রে, কিন্তু বিগত সময় দেখা গেছে যে নিয়োগ, পদোন্নতি এইসব ক্ষেত্রে সরকারি যে নীতিমালাগুলো রয়েছে বা শৃঙ্খলা বিধি যেগুলো রয়েছে সেগুলো কোনো কিছুই মানা হয়নি। নিয়োগ পদোন্নতির ক্ষেত্রে যাকে ইচ্ছা হয়েছে যেই পদে বসানোর জন্য সেরকম বসানো হয়েছে, এবং যেখানে নিয়ম আইন করা আছে, যে সরকারি চাকরিজীবীদের যে আইন করা আছে যে চুক্তিভিত্তিক নিয়োগে কি ধরনের সুবিধা পাবেন কি পাবেন না, বা পদোন্নতির ক্ষেত্রে কি ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, সেগুলো কোনো কিছুই করা হয়নি। এই যে এগুলো করা হয়নি, এর ফলে স্বাস্থ্য খাতের যে স্বাভাবিক গতি প্রবাহ সেটি কিন্তু চরমভাবে ব্যাহত হয়েছে, এবং যারা যোগ্য ছিলেন তারা অনেকেই কিন্তু সঠিক জায়গায় সঠিক কাজটা করার সুযোগ পাননি। এতে স্বাস্থ্য খাতের যে উন্নয়নের ধারার কথা যেটি বলা হয়েছে সেটি আসলে অনেকটা স্তিমিতই ছিল, যেটি বাইরে থেকে হয়তো বোঝা যায়নি। এবং এর ফলশ্রুতিতে যা হয়েছে, যেমন আমরা ঢাকার কথাই বলতে পারি, ঢাকায় যে ইনস্টিটিউটগুলো আছে এগুলো তো ঢাকার বাইরে নেই আসলে। ইনস্টিটিউটগুলো স্পেশালাইজড ইনস্টিটিউট, আপনি খেয়াল করলে দেখবেন যে আগারগাঁয়ের পাশাপাশি যে স্পেশালাইজড ইনস্টিটিউটগুলো আছেন সেখানে যারা পরিচালক তারা লং টার্ম 10 বছর 12 বছর ধরে একই দায়িত্বে আছেন, এবং এমনও হয়েছে যে উনি সরকারি চাকরি থেকে অবসরে গেছেন তাও 10 বছর আগে, কিন্তু অবসরের পরেও 10 বছর ধরে উনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং এই 10 বছরে ওনার যারা ছাত্র তারাও অবসরে চলে গেছেন, কিন্তু তারা কিন্তু কখনো পরিচালক হওয়ার যে সুযোগ বা তার যে নতুন ধ্যান ধারণা ছিল বা প্রতিষ্ঠান পরিচালনায় যে ভিন্নতা আনার যে সুযোগ ছিল সেই সুযোগটাও কিন্তু তারা পাননি। আমি বলতে পারি যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, তারপরে পঙ্গু হাসপাতাল, তারপরে চক্ষু হাসপাতাল, স্টিল এইসব প্রতিষ্ঠানে কিন্তু এরকম পরিচালক আছেন যারা মোর দেন 5 to 10 ইয়ার্স আফটার রিটায়ারমেন্ট দায়িত্ব পালন করছেন। এরকম একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে কিছু দলীয়করণ, এটা আমি বলবো দলীয়করণের সুযোগ নিয়ে কিছু মানুষকে আফটার রিটায়ারমেন্ট বিভিন্ন হসপিটালে, মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে, কিন্তু প্রচুর লোক থাকার পরেও এই পদায়নগুলো করা হয়েছে শুধু দলীয় লোকজনকে
সুযোগ সুবিধা দেওয়ার জন্য। ওনারা ওই পদে যাওয়ার পরে যেটা হয়েছে, ওনারা কিন্তু আসলে কাজ করেননি বা কাজ করার প্রয়োজনীয়তা অনুভব করেননি, জাস্ট এনজয় করেছেন বা করছেন। এখনো ওনারা এখনো আছেন এবং এখনো এনজয়টা করছেন, যা স্বাস্থ্য খাত কে একদম আমি মনে করি যে মারাত্মক একটা বিপর্যয়ের জায়গায় নিয়ে যাচ্ছে আর কি এই ধরনের পরিস্থিতি। আমি এই বিষয়গুলোকেই ফোকাস করার চেষ্টা করেছি, কারণ সঠিক জায়গায়, উপযুক্ত জায়গায় যদি উপযুক্ত ব্যক্তিকে আপনি এনশিওর করতে না পারেন, তাহলে কাজটা কিন্তু এনশিওর হবে না। এবং জুনিয়ররা যখন দেখবে যে আমার আসলে সর্বোচ্চ জায়গায় যাওয়ার সুযোগটা নেই, তখন কিন্তু তারাও কাজের আগ্রহটা হারিয়ে ফেলেন। ফলে ওই নিচের দিকের যে কাজগুলো, সেগুলো কিন্তু সঠিকভাবে হয় না। তাহলে নেতৃত্বের জায়গাগুলো আসলে প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত হয়েছে। আমরা আরো একটু আসবো, বিশেষ করে একটু পরে এসে আবার একটু জানতে চাইবো যে যেই ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগত যে উন্নতিগুলো হয়েছে, অনেক রকম নতুন ইনস্টিটিউট হয়েছে, তারপরে অনেক নতুন হসপিটাল হয়েছে, সেই জায়গাগুলো কেনাকাটা সংক্রান্ত কিন্তু অনেক বিষয় আছে। এই জায়গায় আমরা একটু পরে আসবো, কিন্তু তার আগে আমি একটু ডক্টর তৌফিক জোয়ারদার আপনার কাছে আসি, যে আপনি নিশ্চয়ই এই রিপোর্টটি পড়েছেন। এর বাইরেও আপনি নিজে একজন গবেষক এবং বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমাদের চিত্রটা আপনার ভালো জানা আছে। আপনি আর কি কি জিনিস এর সাথে যুক্ত করবেন যে বিষয়টি মিস্টার রাব্বি বললেন? অনেক ধন্যবাদ। আমি ডক্টর রাশেদ রাব্বির যে উপাত্ত উনি দিয়েছেন, রিপোর্টটি পড়েছি। অল্প সময়ের মধ্যে যে এত চমৎকারভাবে আমাদের স্বাস্থ্যের যে দুর্নীতির চিত্র উনি তুলে এনেছেন, এই জন্য ওনাকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে একজন হেলথ পলিসি অ্যান্ড সিস্টেমস রিসার্চার হিসেবে আপনি জানেন আমার গবেষণার ক্ষেত্র কিন্তু মানে জনস্বাস্থ্যের মধ্যেও আমি খুব স্পেসিফিক একটা এরিয়া নিয়ে কাজ করি, যেটা নিয়ে খুব বেশি মানুষ আসলে বাংলাদেশে নেই। সেটা হচ্ছে হেলথ পলিসি এবং হেলথ সিস্টেমস। এটার উপরই আমার গবেষণা, আমার পিএইচডি সবকিছু। তারই সূত্র ধরে আমরা মানে বোঝার চেষ্টা করেছি যে এই যে দুর্নীতিটা হয়েছে, এটা আসলে কিভাবে হয়েছে। মোটা দাগে আমরা জানি যে রাজনীতিকীকরণের মধ্য দিয়ে এটা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল মেকানিজমটাও আমরা কিন্তু একটা গবেষণা, একটা পলিসি অ্যানালাইসিস আমরা করেছিলাম 2014-15 এরকম সময়ে। সেখানে আমরা জানতে পারি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুল 1981 এর ABCD আর্টিকেল যেগুলো আছে, সেখানে একটা পরিবর্তন আনে, এবং এটার মধ্য দিয়েই আসলে দলীয়করণের এবং পদোন্নতিতে দুর্নীতির একটা রাস্তা তারা দারুণভাবে খুলে দেন আর কি। তো সেখানে যেটা হয় যে মানে নবম, অষ্টম এবং সপ্তম গ্রেডের অফিসাররা, যেটা আগেও ছিল, পিএসসির সুপারিশক্রমে পদোন্নতি পাবেন, কিন্তু ষষ্ঠ, পঞ্চম এবং চতুর্থ গ্রেডের অফিসাররা তাদের প্রমোশনের জন্য ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি বা ডিপিসির একটা সুপারিশের প্রয়োজন তারা তুলে ধরেন আর কি, একটা পরিবর্তনের মধ্য দিয়ে। এবং ওই কমিটিটা পরিচালনা করেন হচ্ছে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী স্বয়ং। 2014 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটা রিপোর্ট প্রকাশিত হয় বাংলাদেশের স্বাস্থ্য খাতে দুর্নীতির উপরে আর কি, ইন জেনারেল। তার মধ্যে স্বাস্থ্য খাত নিয়ে বলা হয়েছিল যে এরকম ডিপিসির একটি প্রমোশনের জন্য 2.5 লাখ থেকে 10 লাখ টাকা, আমি একটু সংখ্যাটা আরেকবার দেখি, 5 থেকে 10 লাখ টাকার একটা লেনদেনের বিষয় তারা খুঁজে পেয়েছিলেন আর কি। সেটা 2014 সালের কথা বলছি, তার মানে আজ থেকে 10 বছর আগে। ডেফিনেটলি এটা পরবর্তীকালে আরো অনেক বেড়েছে। আরেকটা জিনিস পরিবর্তন করেছিলেন তারা, সেটা হচ্ছে যে তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম গ্রেডের প্রমোশনকে ন্যস্ত করা হয় সুপিরিয়র সিলেকশন বোর্ড বা এসএসবির অধীনে আর কি, আর যেটার প্রধান ছিলেন ক্যাবিনেট সচিব। কিন্তু এখানে আবার আরেকটা শর্ত ছিল যে এই পদোন্নতিগুলো, অর্থাৎ এই 3টা গ্রেডের পদোন্নতি সরাসরি প্রধানমন্ত্রী মাধ্যমে অনুমোদিত হতে হবে আর কি। তো এগুলোর মধ্য দিয়ে আসলে এক ধরনের রাজনীতিকীকরণের রাস্তা খুলে যায় এবং দুর্নীতির রাস্তাটাও খুলে যায়। কাজে আমাদের দুর্নীতির কথা যেমন বলতে হবে, কিন্তু সেই দুর্নীতির পথকে যেই নীতিমালাগুলো প্রশস্ত করেছে পর্দার আড়ালে, সেই নীতিমালাগুলোকেও খতিয়ে দেখতে হবে এবং সেগুলোকে চ্যালেঞ্জ করতে হবে, সেগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। আপনার প্রশ্নে একটু জি না, আমি আসলে এখানে একটু কম একটা প্রশ্ন আসলে জিজ্ঞেস করতে চাই, যে যখন কোনো নতুন একটি সরকার আসে, ধরেন ওই যে সময়টার কথা আপনি বললেন, তখন আওয়ামী লীগ প্রথমবারের মতো এক ধরনের নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু এসেছে। যেমন এখনও যেই সরকার আছে, তারাও কিন্তু কিছু কিছু জায়গায় পরিবর্তন আনছে তাদের শাসন ব্যবস্থা সহজ করার জন্য।
এবং এটি পৃথিবীর অন্য দেশেও ঘটে যে একটি দল যখন ক্ষমতা গ্রহণ করে, আপনি যদি যুক্তরাষ্ট্রের নির্বাচনও দেখেন, যদি এখন রিপাবলিকানরা আসে, ওরাও কিন্তু কিছু নীতিমালা করবে যাতে তাদের এজেন্ডাগুলো তারা বাস্তবায়ন করতে পারে। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে সেক্ষেত্রে, যে এটি রাজনীতিকীকরণ করছি নাকি আমি একটা পলিসি করছি যাতে আমরা যেই এজেন্ডা নিয়ে এসছি ক্ষমতায় সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমি কিছু জায়গা ওপেন করছি। সুতরাং এই পার্থক্যটুকু নিয়ে একটু মন্তব্য শুনতে চাচ্ছি, যে এখানে কতখানি আমরা যেটা বলি যে লাইন ক্রস করা হয়েছিল আমাদের দেশের ক্ষেত্রে। হ্যাঁ, এটা নির্ভর করে আপনি ফলাফলটা আমরা কি দেখছি তার উপর, এবং এটার উদ্দেশ্য কি ছিল সেটা কিন্তু আমাদের ফলাফল থেকে আমরা দেখেছি যে কিভাবে রাজনীতিকরণ হয়েছে এই নীতিমালাগুলোকে ব্যবহার করে বা অপব্যবহার করে। কাজেই এটা যে কেবলমাত্র শাসনের সুবিধার জন্যই করা হয়েছিল এটা আমি মানতে নারাজ। এবং বিগত সরকারের সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে এক ধরনের স্বৈরাচারী মনোভাব, একটা ক্ষমতার উপর একটা গ্রিপ প্রতিষ্ঠা করার যেই প্রবণতা, এই বিষয়গুলোই কিন্তু সরকারকে স্বেচ্ছাচারী করে তুলেছে। এবং এই গ্রিপগুলো প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ নিজের মানুষকে কেবলমাত্র নিয়ে আসার জন্য এই পরিবর্তনগুলো আসলে আমাদের বিভিন্ন রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট রুলে আনা হয়েছিল, সেটা আসলে এর ফলাফল থেকে আমরা বুঝতে পারি। আর দ্বিতীয়ত আরো মানে এটা ফলাফল না দেখেও বোঝা যায়, কারণ আমি দেখছি যে আমার কন্ট্রোলগুলো কন্টিনিউয়াসলি আমি এমন মানুষদের হাতে দিচ্ছি যেই মানুষগুলোই আসলে অরিজিনালি পলিটিক্যালি মোটিভেটেড, আচ্ছা, যে মানুষগুলো পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে। মন্ত্রী ফর এক্সাম্পল বা সচিবদেরকে আমরা পরিবর্তন করে দিলে আমি কিন্তু তার আন্ডারে যত নিয়োগ হচ্ছে সবগুলোকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি। তো এভাবে একটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়, যেটা এক সময় পিএসসির অধীনে ছিল, একটা বড় কমিটি বা বোর্ডের আন্ডারে হতো, অনেক তর্ক বিতর্কের মধ্য দিয়ে সিদ্ধান্তগুলো নেওয়ার সুযোগ ছিল, কিন্তু সেই সিদ্ধান্তগুলো একসময় সেন্ট্রালাইজড হয়ে আসলো। বাংলাদেশের সব সিদ্ধান্তগুলোই কিন্তু এক পর্যায়ে সেন্ট্রালাইজড হয়েছে। আমরা দেখেছি যে কোনো বিষয়ে কথা বললেই বলা হতো যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া বা সম্মতি ছাড়া হচ্ছে না, যেগুলো আসলে শাসনের জন্য খুব একটা গণতান্ত্রিক আসলে না এই পদ্ধতিগুলো। আমি ধন্যবাদ ডক্টর তৌফিক জোয়ার্দ্দার। আবার আসবো আপনার কাছে। রাশেদ রাব্বি, আপনার কাছে একটু ফিরি, যে প্রসঙ্গটি এনেছিলাম, যে ধরে নিচ্ছি যে নিয়োগের ক্ষেত্রে এবং পদায়নের ক্ষেত্রে একটা বড় রকমের দুর্নীতি হয়েছে এবং সেগুলো সিস্টেমেটিক্যালি অর্গানাইজেশনগুলোকে তাদের গ্রিপে নিয়েছে। এর বাইরে কেনাকাটা, তারপর বড় বড় প্রতিষ্ঠানগুলো যে গড়ে উঠেছে, সেখানেও কি আর্থিক দুর্নীতির বিষয়টি সম্বন্ধে কতখানি জানা গেছে? না, এটা তো আমরা শুরু থেকেই, আমরা যারা কারাপশন রিলেটেড ইনভেস্টিগেটিভ নিউজ করেছি, আমরা কিন্তু সরকারের বিগত আওয়ামী লীগ সরকার শুরু থেকে আমরা চেষ্টা করেছি। এবং আমি যদি প্রত্যেকটা পিরিয়ড ধরে বলতে পারি, প্রথমে যিনি মন্ত্রী ছিলেন উনি খুব প্রখ্যাত একজন চিকিৎসক, অধ্যাপক রুহুল হক, এবং ওনার সময় কিন্তু সবার একটা প্রত্যাশা ছিল যে এত বড় একজন চিকিৎসক উনি মন্ত্রী হয়েছেন, নিশ্চয়ই ভালো কিছু হবে। এবং প্রথমে আমরা ওনার কথায় মনেও করেছি যে উনি ভালো কিছু করতে চান, কিন্তু পরবর্তীতে দেখেছি যে স্বাস্থ্যের যে পরবর্তীতে সবচেয়ে আলোচিত যে দুর্নীতির নামটি, যে মিঠু নামের একজন কন্ট্রাক্টর, ওনার কিন্তু এই উত্থানটা রুহুল হক স্যারের মাধ্যমে হয়েছেন। এবং উনি এত বড় প্রফেসর, এত বিখ্যাত লোক, উনি কিন্তু সেই দুর্নীতির বাইরে বেরিয়ে আসতে পারেননি। এবং ওনার ওই সময় কেনাকাটাতে শুরু হয়েছে। এবং আমরা দেখেছি যে ওই সময় এমন ঘটনাও ঘটেছে যে শুধুমাত্র মন্ত্রীর ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে মোটা অঙ্কের টাকা গচ্চা দিতে হয়েছে সরকারকে। খুলনা মেডিকেল কলেজের জন্য উনি একটি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন কিনেছিলেন, যেটি দিয়ে ক্যান্সার রোগীদের থেরাপি দেওয়া হয়, কিন্তু খুলনা মেডিকেল কলেজে ওটি স্থাপন করার মতো কোনো জায়গা ছিল না। প্রায় 10 থেকে 12 কোটি টাকা ওই মেশিনটি কেনা হয়েছিল সেই সময়, এবং সেটি কিন্তু টুকরো টুকরো যন্ত্রাংশগুলো ওইভাবে পড়ে নষ্ট হয়ে গেছে, কিন্তু ওটি অন্য কোথাও রিপ্লেসও করা হয়নি, আর কোনো কিছু করার সুযোগও হয়নি। এবং সেটি ফেরত দিয়ে যে টাকা আনা, সেটারও কোনো সুযোগ ছিল না। তো এরপরে আমরা দেখেছি যে এই যে মিঠু, তার উত্থান, এবং মিঠুর মতো আরও কয়েকজন তৈরি হয়েছিল, এরা মন্ত্রীর সঙ্গে, মন্ত্রী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে সব ধরনের কেনাকাটা করত। একটা পর্যায়ে এরকম অবস্থা তৈরি হলো যে এই ঠিকাদার বলে দিচ্ছে যে অমুক পদে অমুককে বসাতে হবে, তমুক পদে তমুককে বসাতে হবে। এবং আমরা এরকমও দেখেছি যে সরকারি কর্মকর্তারা ওই ঠিকাদারের অফিসে গিয়ে অফিস করছে, ফাইল নিয়ে গিয়ে ঠিকাদার যেভাবে বলছে। আমরা ওই সময় মন্ত্রণালয়ে দেখেছি যে ঠিকাদার কাগজ নিয়ে যাচ্ছে, স্পেসিফিকেশন পেপারস, যে এই যন্ত্রগুলো এই অর্থ বছরে কিনতে হবে, এটা আপনারা তালিকাভুক্ত করেন। এবং মন্ত্রণালয় থেকে সেটা করছে একজন ঠিকাদারের কথা মতো।
যে যন্ত্রগুলোর হয়তো দরকারই ছিল না। আমি এরকম একটি নিউজ করেছিলাম যে বার্ন ইনস্টিটিউটের একটি কেনাকাটা নিয়ে মোর দ্যান 100 crore টাকা, যেসব যন্ত্রের নাম ওইখানে দেওয়া আছে আমি কোনো যন্ত্রই নামের সঙ্গে পরিচিত না। আচ্ছা, পরে আমি কয়েকজন এক্সপার্টের কাছে গেলাম, তো তারাও অনেকে বলতে পারছেন না, এই উনি পাঠানো ওনার কাছে, উনি পাঠানো করতে করতে একটা পর্যায়ে গিয়ে আমি এমন লোকের কাছে পৌঁছে গেলাম আসলে ওই তালিকাটা যিনি করেছেন। আচ্ছা, তখন উনি বললেন আমাকে যে আপাতত হয়তো এগুলোর দরকার নেই, কিন্তু অদূর ভবিষ্যতে প্রয়োজন হতে পারে, ওকে, তাই আমরা কেনার চেষ্টা করছি। আমরা দেখেছি যে হৃদরোগ হাসপাতালে প্রতি অর্থ বছরে একটি করে গামা নাইফ কেনা হতো, কিন্তু যার কোনো ব্যবহার হয়নি। এক একটা গামা নাইফ 3-4 কোটি টাকা করে কেনা হয়েছে। অথচ হৃদরোগ হাসপাতালে আপনার সবচেয়ে যে প্রধান যে বিষয়টা দরকার, ক্যাথ ল্যাব, সেখানে 5টা ক্যাথ ল্যাবের 2টা ক্যাথ ল্যাব সবসময় নষ্ট থাকে, সেগুলো কিন্তু কেনা হয়নি, যেটা প্রয়োজন ছিল। তারপরে আমরা দেখেছি এই যে এই আরও কিছু ঠিকাদার যারা হচ্ছে আপনার একদম প্রত্যন্ত জায়গা থেকে, উপজেলা, জেলা, ওইখান থেকে তারা ওই তালিকা প্রস্তুত করে নিয়ে আসতো। সিভিল সার্জনকে বলতো যে এইগুলো লেখেন, আপনার কিনতে হবে। এবং একটা সিভিল সার্জন অফিস হিসেবে একটা জেলার জন্য হয়তো 100 কোটি টাকার সরঞ্জাম কেনা হয়েছে। সেটাই। ডক্টর তৌফিক জোয়ারদার, আপনার কাছে ফিরছি। আমরা কথা প্রসঙ্গে কিন্তু জানতে পারছি যে, আমি ধরে নিচ্ছি যে যিনি একটা ফাইল নিয়ে আসছেন একজন ঠিকাদার, তিনি একজন পলিটিক্যাল ব্যক্তি, কিন্তু যার কাছে আসছেন তিনি একজন ডক্টর অথবা হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা একজন প্রশাসক। কেন এরকম ব্যক্তিরা যারা উচ্চশিক্ষা নিয়েছেন, বাংলাদেশের সেরা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছেন, তারা ডিজি হলেন অথবা কোনো একটি প্রতিষ্ঠানের প্রধান প্রশাসক হলেন, প্রিন্সিপাল হলেন, কেন তারা এই নিজেদের জায়গাটায় ধরে রাখতে পারলেন না যেখানে মূলত জনগণের স্বাস্থ্যসেবাটা নিশ্চিত হবে? অনেক ধন্যবাদ। এটার সঠিক উত্তর আমার কাছে আসলে নেই, কিন্তু আমি যেটা বলতে পারি যে তাত্ত্বিকভাবে যদি বলতে হয়, দুর্নীতির কারণ নিয়ে আপনার ট্যারিন ভিয়ান বলে একজন হেলথ সিস্টেমস এন্ড পলিটিক্যাল সায়েন্টিস্ট এবং হেলথ সিস্টেমস নিয়েও তার কাজ আছে, তিনি একটা তত্ত্ব দিয়েছেন যেখানে তিনি দেখিয়েছেন যে দুর্নীতি কেবলমাত্র আমার অভাব আছে দেখে আমি দুর্নীতি করি, ব্যাপারটা ঠিক তা না। এটার পেছনে অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে একটা হচ্ছে রেশনালাইজেশন, যে আমি দুর্নীতি করছি এবং আমি মনে করছি যে আমি ঠিক কাজ করছি, এটাই করা উচিত। তো আমরা যখন একটা কি বলবো, একটা পলিটিক্যালি ইনডক্ট্রিনেটেড একটা গ্রুপ অফ পিপল যখন শাসন ক্ষমতায় থাকে এবং তারা মনে করে যে তাদেরকে যে কোনো মূল্যেই ক্ষমতায় থাকতে হবে এবং ক্ষমতা টিকিয়ে রাখতে হবে, তখন তারা তাদের এই নিয়োগ, তার দুর্নীতি সবকিছুকেই তারা কিন্তু রেশনালাইজ করেন। যে তারা মনে করেন যে এই চেতনাকে বজায় রাখার জন্য আমাকে এই সিস্টেম রাখতে হবে, সেই জন্য আমার দুর্নীতি করা লাগলে আমি করব, আমার যাকে প্রয়োজন আমি তাকে নিয়ে আসব। তো এটা একটা তাত্ত্বিক ব্যাখ্যা হতে পারে যে কেন একজন মানুষ যিনি একজন চিকিৎসক হিসেবে যথেষ্ট স্বনামধন্য, কিন্তু তার নামে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ পাওয়া যায়, বা তিনি কেন দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তিনি হয়তো এটাকে উচিত কাজ বলেই মনে করেন। তিনি হয়তো মনে করেন যে এই ধরনের মানুষদেরকে ক্ষমতায় টিকে থাকার জন্য এই ধরনের মানুষদের সহযোগিতা প্রয়োজন এবং সেটা একটা ভালো কাজ, এরকম হয়তো তিনি মনে করতে পারেন। তবে এই কথা অনস্বীকার্য যে পৃথিবীর ইতিহাসে আমরা বারবার দেখেছি অনেক উচ্চশিক্ষিত মানুষ অনেক বড় বড় দুর্নীতির সাথে জড়িত, কাজে এটা খুব যে বিস্মিত হওয়ার মতো বিষয় তাও নয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এরকম একটা ভুল ধারণা থাকতে পারে যে একজন বড় ডাক্তার হলেই তিনি স্বাস্থ্য ব্যবস্থাকে বুঝবেন। আসলে বুঝতে হবে মন্ত্রণালয় চালানো আর একটা হাসপাতালের ওটিতে অপারেশন থিয়েটারে অপারেশন করা এক বিষয় নয়। কাজে ডাক্তার হলেই যে তিনি একজন ভালো মানে ভালো প্রশাসক হবেন, একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর হবেন, বা রাজনীতিবিদ হিসেবে তিনি একটা মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রেও তার প্রজ্ঞার পরিচয় দিবেন, এরকম মনে করার কোনো কারণ নেই আর কি। আমরা এখানেই হয়তো উত্তরটা কিছুটা নিহিত রয়েছে আর কি। আমাদেরকে আসলে একটা সিস্টেম গড়ে তুলতে হবে এবং সেই সিস্টেমটা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ, জবাবদিহিতামূলক হতে হবে, গণতান্ত্রিক হতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। জি, তৌফিক জোয়ারদার, অনেক ধন্যবাদ। যেখানে আপনি শেষ করেছেন সেখান থেকে রাশিদ রাব্বি, আপনার জন্য প্রশ্ন। এই যে প্রাতিষ্ঠানিক শক্তি বৃদ্ধি করা, আমাদের এটি এখনকার সবচেয়ে জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই বলছেন যে গত 15 বছরে সবচেয়ে ধ্বংস করা হয়েছে আমাদের সকল প্রাতিষ্ঠানিক স্ট্রাকচার, যেটা আমরা পুলিশের ক্ষেত্রে থেকে শুরু করে সব ক্ষেত্রে দেখছি। স্বাস্থ্য খাতে গত কয়েক বছরে বা এক দশকে আমরা দেখছি সাচিব নামে একটি প্রতিষ্ঠান লণ্ডভণ্ড করে দিয়েছিল আমাদের এখানকার অনেক প্রতিষ্ঠানকে, এবং সেখানে আপনি যে পদায়নের কথা বলেছেন সেখানে তারা বিশাল ভূমিকা করে রেখেছে। তার আগে একটা সময় একটা মাদার অর্গানাইজেশন ছিল বিএমএ, এবং তারপরে আমরা দেখছি যে ড্যাব নামেও কিন্তু একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। সাচিব যেমন আওয়ামী ঘরানার লোকজন দেখছে, ড্যাব তেমন জাতীয়তাবাদী ঘরানার লোকজন দেখছে। এখন যে আমরা নতুন পরিস্থিতিতে আছি, আমরা কি
সাচিপের পরিবর্তে ড্যাবকে ফেরত পাবো, নাকি আমরা সত্যিকার অর্থে একটি প্রাতিষ্ঠানিক শক্তি সমৃদ্ধ স্বাস্থ্য ব্যবস্থা খুঁজে পাবো? আপনার এখনকার মূল্যায়ন কি? না, ধন্যবাদ আবারও আপনাকে। সাচিবের প্রসঙ্গটি আগে বলি, কারণ বিগত প্রায় 15-16 বছর তারা স্বাস্থ্য খাতে প্রভাব বিস্তার করেছে। বদলি পদায়ন থেকে শুরু করে কেনাকাটা সব কিছুতে আমরা দেখেছি যে সাচিবের একজন নেতা নিজেই বিরাট ঠিকাদার হয়ে সমস্ত কেনাকাটা নিয়ন্ত্রণ করেছেন, এরকমও দেখেছি। তো সেই জায়গা থেকে বলবো যে আসলে কিন্তু ড্যাব আগে শুরু হয়েছিল। বিএমএ একটা সময় তো বিএমএ ছিল শুধু একমাত্র চিকিৎসকদের দাবি আদায়ের বা কথা বলার সংগঠন হিসাবে। পরবর্তীতে যখন বিএনপি প্রথম ক্ষমতায় আসে তখন কিন্তু একটা গ্রুপ আলাদা হয়ে ড্যাব করে, তারপরে সাচিব হয়, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আওয়ামী এবং বিএনপি ঘরানার বাইরে কিছু প্রগতিশীল চিকিৎসক আবার ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট নামে আরেকটা সংগঠন করে আর কি। তো যখন সব টুকরো টুকরো হয়ে যায় প্রত্যেকেই প্রত্যেকের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করে। আমি মনে করি যে এখন সময় এসেছে চিকিৎসকদের এই যে পেশাজীবী বা দলীয় লেজুর ভিত্তিক, পেশাজীবী বললে একটু ভুল হবে, দলীয় লেজুর ভিত্তিক যে সংগঠন বা চিন্তা ভাবনা, এই জায়গা থেকে চিকিৎসকদের বেরিয়ে আসতে হবে। আমি মনে করি যে যারা মূলত পেশাজীবী চিকিৎসক, কৃষিবিদ বা প্রকৌশলী আছেন, ওনাদের দলীয় লেজুর ভিত্তিতে অংশগ্রহণ করা উচিত না। তাতে ওনারা নিজেরা ক্ষতিগ্রস্ত হন এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। তো এই জায়গা থেকে এখন বেরিয়ে আসার সময়, এবং সরকারি যে চাকরি বিধি, সেই বিধিতে কিন্তু সুস্পষ্ট উল্লেখ রয়েছে যে সরকারি চাকরিরত অবস্থায় উনি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না, কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। কিন্তু আমরা বিগত সময় দেখেছি যে সাচিবের কথা বলছেন, সাচিবের বিভিন্ন ইনস্টিটিউটের যারা নেতৃত্ব দিয়েছেন তারা নির্বাচনের সময় ব্যানার নিয়ে স্লোগান করেছেন, ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোট দেওয়ার জন্য প্রলুব্ধ করেছেন বা পাওয়ার অ্যাপ্লাই করেছেন, এক্সারসাইজ করেছেন, এগুলো আমরা দেখেছি। এবং আমরা তখন এগুলো অ্যাড্রেস করার জন্য নিউজ করেছি, কিন্তু গভর্নমেন্ট কিন্তু কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এবং শৃঙ্খলা বিধিতে এটা শাস্তিযোগ্য অপরাধ সুস্পষ্টভাবে লেখা আছে। তৌফিক ভাই হয়তো আরো ভালো বলতে পারবেন, কিন্তু কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং এমনকি ডিজি অফিসার মতো জায়গায় যে ডিজি অফিস ড্যাব, ডিজি অফিস সাচিব, এরকম ঘটনা ঘটেছে, কিন্তু কখনো কেউ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। আমরা দেখেছি যে সর্বশেষ গতকালকে যিনি মহাপরিচালক হিসেবে বিদায় নিলেন, উনি একজন মানে এরকম একটা ডিক্টেটর গভর্নমেন্টের সময় উনি একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে দীর্ঘদিন ডিজি হিসাবে এই দায়িত্ব পালন করেছেন। উনি মূলত একজন সংস্কৃতি প্রেমী লোক এবং অত্যন্ত মেধাবী। বাংলাদেশে বর্তমান সার্জনরাই বলে যে ওনার মতো সার্জন বিরল, যে 2 হাতে অপারেশন করতে পারেন, এবং শুধু সার্জারিতে তার 5টা পোস্ট গ্রাজুয়েশন আছে, এবং সবই দেশের বাইরে থেকে, রয়্যাল কলেজ থেকে 3টা পোস্ট গ্রাজুয়েশন করেছেন। এরকম একজন দক্ষ সার্জন উনি কিন্তু একটা ক্রুশিয়াল মোমেন্টে এসেছিলেন যখন কোভিড নিয়ে দুর্নীতি একটা বাজে অবস্থার সিচুয়েশন হয়েছিল, যখন আমরা দেখেছি যে ওই যে ডক্টর সাবরিনা তার যেসব কাণ্ড, আমরা দেখেছি যে রিজেন্টের কাণ্ড, এরকম একটা পরিস্থিতি এরকম একজন ফুললি প্রফেশনাল সার্জনকে এনে দায়িত্ব দেওয়া হলো, এবং ভালো চালিয়েছেন। হ্যাঁ, ওনার কিছু সমস্যা হয়েছে। এই সাচিব মানে সাচিবকে কেন্দ্র করে এত কথা, সাচিবের নেতারা কিন্তু গিয়ে ওনাকে প্রেশারাইজড করেছে, ফোর্স করেছে যে স্যার এটা করতে হবে, এটা আপনি করতে পারবেন না। উনি সিনিয়র প্রফেসর হয়, উনি হয়তো অনেকের সঙ্গে এটা ডিবেট করতে পেরেছেন, কিন্তু উনি জুনিয়র হলে সেটাও পারতেন না। এবং আমরা দেখেছি যে আমরা বাইরে থেকে জার্নালিস্টিক ভিউজ থেকে যে মন্ত্রণালয় কিভাবে ওনাকে প্রেশারাইজড করে, উনি একটা ফাইল নিয়ে গেলে কিভাবে সেটা পরিবর্তন হয়ে যায়। উনি হয়তো বলছেন যে এই জায়গাটা এই অফিসারকে দিলে ভালো হবে, কিন্তু মন্ত্রণালয় বা সচিব তারা আবার ওইটা চেঞ্জ করে। এমনও হয়েছে যে উনি ওনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কোঅর্ডিনেশন হিসাবে একজনের নাম প্রস্তাব করেছে, পরের দিনই সচিবের লোকজন তার রুমে গিয়ে হইচই ভাঙচুর করার মতো অবস্থা। কেন? যে সে আমাদের দলের না। আচ্ছা, তো মানে এরকম অ্যাডিশনাল ডিরেক্টর কোঅর্ডিনেশন খুবই সেনসিটিভ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পদ, সেখানে কিন্তু দলটা গুরুত্বপূর্ণ না, কে কাজ করতে পারে দক্ষতা গুরুত্বপূর্ণ। আমরা অনেক অনেক ধন্যবাদ রাশিদ রাব্বি। অ্যাটলিস্ট একজন ব্যক্তি সম্বন্ধে আপনি জানালেন যিনি ভালো রোল প্লে করেছেন, এবং এই টাইপের কিছু লোক কিন্তু ছিলেন। সে কারণেই আমরা সিস্টেমটাকে দেখেছি অনেক কঠিন সময়, কোভিডের সময়ও কিন্তু আমরা বেশ কিছু বড় ক্রাইসিস আমরা মোকাবেলা করেছি। ডক্টর তৌফিক জোয়ার্দ্দার, আপনার কাছে আসছি যে কথা প্রসঙ্গে রাশিদ রাব্বি কিন্তু বলেছেন যে স্বাস্থ্যের যিনি মহাপরিচালক ছিলেন তিনি একজন যোগ্য মানুষ ছিলেন, সাম্প্রতিককালে যিনি দায়িত্ব পালন করেছেন। এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে একটি রাষ্ট্র যখন এই যে চলার জন্য তার কিন্তু কিছু দক্ষ লোক এমনিতেই দরকার হয়, যিনি হয়তো পলিটিক্যাল কোনো রকম বায়াসনেস ছাড়াই কাজ করেন, শুধু দেশের প্রয়োজনে, দেশ মাতৃকাকে ভালোবেসে।
সেরকম লোক কিন্তু গত প্রশাসনের কিছু ছিল যারা রাজনৈতিকভাবে কোনো সুবিধা নেন নাই, দেশকে ভালোবেসে কাজ করেছেন। এখন এই সময় এসে তারাও কিন্তু এই যারা ক্ষমতার বাইরে ছিলেন তাদের প্রতিহিংসার শিকার হতে পারেন। এই জায়গাটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? এই ভালো মানুষগুলোকে কাজে লাগানোর সুযোগ কি আছে? ধন্যবাদ মুশতাক। আসলে আমাদের মানে যেহেতু একটা নতুন প্রেক্ষাপটে আমরা কথা বলছি, নতুন একটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদেরকে মনে রাখতে হবে যে দেশের জন্যই আমাদের কিন্তু সব ধরনের কাজ, সব ধরনের উদ্যোগ, কাজে দেশের মঙ্গলের জন্যই আমাদের সবকিছু করতে হবে। এখন আমরা যদি সেটা না করি এবং এখনো দলীয় ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা সেই পূর্বের যুগের যে পলিসি বা যে নীতিমালা বা যে কার্যকলাপ সেখানে আমরা ফেরত যাচ্ছি। বাই এক্সটেনশন সেই সময়ে যদি কোনো ভালো কাজ হয়ে থাকে সেই কাজগুলোকে আমাদের কিন্তু কন্টিনিউ করতে হবে। সেই সময় যে ভালো এবং সুযোগ্য মানুষগুলো এসেছেন, বিভিন্ন কাজের দায়িত্ব নিয়েছেন, তাদেরকেও কিন্তু বহাল রাখতে হবে। শুধুমাত্র তাদের রাজনৈতিক বিবেচনার কারণে তাদেরকে আনা যেমন, ক্ষমতায় আনাটা যেমন অন্যায়, আবার একইভাবে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় তাদেরকে তাদের পদ থেকে অপসারণ করাটাও একটা অন্যায় এবং দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা কাজ হবে। এটা শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য তা না, নীতিমালার ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা কিন্তু অতীতে দেখেছি যে 1996 থেকে 2001 সালের যেই আওয়ামী লীগ সরকার, তারা কিন্তু কিছু ভালো নীতিমালা গ্রহণ করেছিলেন, বিশেষ করে যে কমিউনিটি বেসড হেলথ কেয়ার সিবিএইচসি প্রকল্প, যেটার আন্ডারে কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীকালে 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে কিন্তু সেটাকে ঢালাওভাবে বাতিল করে দেয় এবং পরবর্তীকালে 2009 সালে সেটাকে আবার রিইনস্টেট করা হয়, পুনঃপ্রতিষ্ঠা করা হয়। তার মানে দেখা যাচ্ছে সরকারের পরিবর্তনের সাথে সাথে ব্যক্তি এবং নীতির পরিবর্তন কিন্তু একটা খুব কমন একটা বিষয়ে পরিণত হয়েছে বাংলাদেশে। এই জিনিসটা হওয়া যাবে না। আমাদেরকে মেরিট চিন্তা করতে হবে যে একজন ব্যক্তি আসলেই সে সুযোগ্য কিনা। দ্বিতীয়ত, আমরা যদি মনে করি যে না, এখন আওয়ামী লীগের পতন হয়েছে, আমরা সেই 17 বছর আগে যে মানুষগুলো ছিল তাদেরকে আমরা রিইনস্টেট করতে চাই, এটাও মাথায় রাখতে হবে সেই মানুষগুলো যে সবাই সুযোগ্য ছিলেন, সবাই ভালো ছিলেন, এরকমও মনে করার কোনো কারণ নেই। তাদের এখন তার মানে সোজা কথা, আমি যদি এক বাক্যে আমার কথা বলতে চাই, আমি বলবো যে ব্যক্তি এবং নীতিমালার যে মেরিট আছে সেই মেরিটের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। তার রাজনৈতিক অবস্থান কি এগুলো চিন্তা করে আসলে তাকে পদায়নও করা যাবে না, পদ থেকে অপসারণ করাটাও ঠিক হবে না। ধন্যবাদ ডক্টর তৌফিক জোয়ারদার। রাশেদ রাব্বি, আমরা বিগত বছরগুলোতে যারা শাস্তির সম্মুখীন হয়েছেন, গত 15 বছর অনেক মানুষের শাস্তি হয়েছে, তারা সবাই কিন্তু রাজনৈতিক কারণে শাস্তি পেয়েছেন তা না, সত্যিকার অপরাধের কারণেও কিন্তু অনেকে শাস্তি পেয়েছেন। এই সময়টা এসে অনেকে কিন্তু সুযোগ নিচ্ছেন এবং তারা স্বাস্থ্য খাতে ওটা হবে যে তিনি হয়তো আবার কোনো একটা উচ্চ পদে চলে যাওয়ার চেষ্টা করবেন, বলবেন যে আমি রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়েছিলাম। এই জায়গাগুলো কি প্রতিরোধ করার কোনো উপায় আছে? না, সেক্ষেত্রে বর্তমান যে সরকার আছে তাদেরকে খুবই তীক্ষ্ণ নজর দিতে হবে এইদিকে, আসলে কি হয়েছিল, কেন হয়েছিল। এবং এটা কিন্তু আপনি উচ্চ পদের শুধু না, একদম নিচের থেকে গতকালকে আমি স্বাস্থ্য দপ্তরের সামনে গিয়ে দেখেছি যে পরীক্ষা দিয়েছে, তারা টেকেনি, তারাও এসেছে দাবি নিয়ে যে তাদের চাকরি দিতে হবে। আবার যারা চাকরি করছে বেসরকারি প্রজেক্টে অথবা আউটসোর্সিংয়ে, তারাও দাবি নিয়ে এসেছে যে তাদের সরকারি করতে হবে। এবং এই আপনি যেটা বললেন যে এরকম তো কেউ কেউ আছেনই যে হাসপাতালের জিনিসপত্র রক্ষণাবেক্ষণ না করা, সঠিকভাবে ওটি না করা বা বিভিন্ন ধরনের অকারেন্সের শাস্তির সম্মুখীন হয়েছেন বা তথ্য গোপন করা, এরকম শাস্তির সম্মুখীন হয়েছেন, তারাও কিন্তু এখন দাবি করছেন যে তারা বিগত সময়ে এই বিষয়গুলোকে সুতীক্ষ্ণ নজর দিতে হবে। বিশেষ করে সরকার প্রধান যিনি থাকেন বা মিনিস্ট্রির প্রধান যিনি থাকেন, ওনার পক্ষে তো সব কিছু দেখা সম্ভব না। এই বিষয়টা কিন্তু নিয়ন্ত্রণ হয় আমলাতন্ত্রের ভিতর দিয়ে, এবং আমলাতন্ত্র বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছেন তারা যদি বিষয়গুলো ঠিকমতো দেখভাল না করেন, তাহলে কিন্তু ওই যে সেই আগের যে অবস্থা ছিল ওই অবস্থাটি থাকবে। এবং এই ধরনের যারা ভুইফোড় ব্যক্তি বা সুবিধাভোগী, তাদেরকে কিন্তু অ্যাভয়েড করা যাবে না। এবং এরা যখন কাজে থাকে তখনও কাজ করে না, আর যখন শাস্তিতে থাকে তখনও তারা কিছু করে না। আচ্ছা, ফলে ওই সমস্যাটা থেকে যাবে। অনেক ধন্যবাদ রাশেদ রাব্বি। ডক্টর তৌফিক জোয়ারদার, অনেক কৃতজ্ঞতা আপনাকে যে সিঙ্গাপুর থেকে জয়েন করেছেন আমাদের সাথে। একটা ভবিষ্যৎ দিকের নির্দেশনামূলক একটা আলোচনা আপনাদের দুজনের উপস্থিতি পেলাম। কৃতজ্ঞতা আপনাদেরকে। আমরা চালিয়ে যাবো এই আলোচনা। ধন্যবাদ।
দর্শক, শেষ করছি সুরক্ষা প্রতিদিনের আজকের আয়োজন। আমরা বোঝার চেষ্টা করেছি যে গত 10 থেকে 15 বছরে স্বাস্থ্য খাতে কোন কোন জায়গায় মূলত অসুবিধাগুলো হয়েছিল, এবং একটি কথা খুব বারবার এসছে যে আমাদের যে পদায়নের যে প্রসঙ্গ, সঠিক মানুষকে সঠিক জায়গায় না রাখার যেই প্রচলনটা ছিল, সেটি আমাদের এখন ভাঙতে হবে। আমাদেরকে যোগ্য লোককে জায়গা দিতে হবে, এবং একই সাথে ওই সময়ে যারা দেশকে ভালোবেসে অরাজনৈতিকভাবে কিছু প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়েছেন, তারাও যাতে ক্ষতিগ্রস্ত না হন সেটি আমাদেরকে দেখতে হবে। তাহলেই সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেখানে আমরা পৌঁছাতে পারবো। এই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আয়োজন।